এই গল্পটা জঙ্গলে থাকা এক ঠকবাজের দুই মেয়ের, যারা জঙ্গলের মধ্য দিয়ে যাওয়া মানুষদের বন্দি করে তাদের লুট করত এবং পরে হত্যা করত। কিন্তু একদিন এমন একজন মানুষ এলো যার কারণে তাদের সবার জীবন বদলে গেল। এক রাগী রাজা তার পুত্রের কোনো ভুলের কারণে তাকে রাজ্য থেকে বের করে দিল। রাজপুত্র দুঃখী মন নিয়ে নিজের খরচ চালানোর জন্য 4টা লাল রত্ন আর কিছু সোনা নিয়ে বাবার রাজপ্রাসাদ ছেড়ে চলে গেল। চলতে চলতে শহর থেকে কিছু দূরে এসে সে এক সাধুর আশ্রম দেখল। রাজপুত্র সেই সাধুর পাশে গিয়ে বসল। রাজপুত্রের মলিন মুখ আর দেহে দামি জামাকাপড় দেখে সাধু জিজ্ঞাসা করল, বাবা, তুমি কে আর এখানে কিভাবে এলে? রাজকুমার বলল, আমি রাজা চন্দ্রগুপ্তের ছেলে মহেন্দ্রগুপ্ত। আমার বাবা আমাকে দেশ থেকে বের করে দিয়েছেন, তাই আমি পরদেশে যাচ্ছি। সাধু মহেন্দ্রগুপ্তের কথা শুনে বলল, তুমি ভালো মানুষ আর পরদেশ যাচ্ছ বলে আমি তোমাকে 4টা কথা বলবো। তুমি এগুলো মেনে চলবে। পরদেশে এগুলো তোমার খুব কাজে লাগবে। প্রথম কথা, বিদেশে একা যাওয়ার চেয়ে দুজন যাওয়া ভালো। দ্বিতীয় কথা, বিদেশে অন্য কারো হাতে তৈরি খাবার খেও না। যদি খেতেই হয় আগে কোনো পশুকে খাইয়ে দাও। তৃতীয় কথা, বিদেশে অন্য কারো বিছানায় ঘুমিও না। যদি ঘুমাতে হয় আগে বিছানাটা ভালো করে ঝাড়ু দাও। চতুর্থ কথা, যদি কোনো শত্রুর ফাঁদে পড়ো তাহলে যতটা সম্ভব কোমলতা আর বুদ্ধিমত্তা দিয়ে কথা বলে তোমার উদ্দেশ্য হাসিল করো। সাধু বলল, আমার এই 4টা কথা সবসময় মনে রেখো। রাজকুমার বিদেশের পথে রওনা দিল। পথে পথে চলতে চলতে দিনগুলো কেটে গেল। তখন সে এক জঙ্গলে পৌঁছালো। সেখানে সে দেখল একটা ঈগল একটা কচ্ছপের বাচ্চাকে নিয়ে উড়ছে। হঠাৎ ওই বাচ্চাটা ঈগলের পা থেকে ছিটকে পড়ে গেল। রাজকুমার কচ্ছপের বাচ্চাকে দেখে কষ্ট পাচ্ছিল। সে মনে মনে ভাবল, এই বাচ্চাটাকে সাথে রাখা উচিত। বাচ্চাটা সাথে রাখার ফলে 2টা লাভ হবে। 1, বাচ্চাটার জীবন বাঁচবে, আর 2, সাধুর বলা প্রথম কথা পূরণ হবে যে সফরে একের থেকে 2জন থাকা ভালো। আর এসব কথা ভাবতে ভাবতেই দিনও সহজেই কেটে যাবে। এসব ভাবনা নিয়ে রাজকুমার বাচ্চাটাকে নিয়েছিলেন। সে তাকে নিয়ে চলল। পথে তার সাথেই কচ্ছপের বাচ্চাটাও ছিল। কিছুদিনের যাত্রার পর রাজকুমার একটা ভালো জায়গা দেখল। ওখানে পৌঁছে সে কিছু খেয়ে নিল। তারপর কচ্ছপের বাচ্চাটাকে বলল, তুমি এখানে বসে থাকো, আমি একটু ঘুমিয়ে নেই। এরপর রাজকুমার একটা গাছের নিচে ঘুমিয়ে পড়ল। ওই গাছের ওপরে এক সাপ আর এক কাক থাকত। ওদের কাজ ছিল, যখনই কোনো মানুষ গাছের নিচে বিশ্রাম নিত, সাপ তাকে কামড়িয়ে ফেলত আর কাক তার চোখ তুলে নিত। সাপ ঘুমন্ত রাজকুমারের দিকে দেখে নিচে নামল আর রাজকুমারকে কামড় দিল। সাপের কামড়েই রাজকুমারের প্রাণ ততক্ষণে শেষ হয়ে গেছে। কিছুক্ষণ পরে যখন কচ্ছপের নজর পড়ল রাজকুমারের ওপর, সে তাকে মৃত দেখে খুবই ভয় পেল এবং রাজকুমারের ওপর বসে কেঁদে উঠল। ঠিক তখনই কাক গাছ থেকে নামল, আর যে মাত্র সে রাজকুমারের চোখ তুলে নিতে গেল, তখন কচ্ছপটি কাকের গলায় কামড় দিল। কাক অনেক জোর দিল, কিন্তু কচ্ছপ তাকে ছাড়ল না। তখন কাক সাপকে ডাকে। কাকের ডাক শুনে সাপ এসে কচ্ছপের পিঠে জোরে কামড় দিল, কিন্তু কচ্ছপ তার মুখ ভেতরে নিয়ে নিল। সাপ বারবার কচ্ছপের পিঠে কামড় দিচ্ছিল, কিন্তু প্রতিবার কচ্ছপ নিজের মুখ ভেতরে নিয়ে নিচ্ছিল। যখন সাপের শক্তি শেষ হয়ে গেল, তখন সে কচ্ছপকে অনুরোধ করল, তুমি আমার বন্ধুটাকে ছেড়ে দাও। এটা শুনে কচ্ছপ বলল, না, তুমি আমার বন্ধুকে কামড়িয়েছ, এখন আমি তোমার বন্ধুর জীবন নেব। তুমি আমার বন্ধুকে ছেড়ে দিলে আমি তোমার বন্ধুকে বাঁচাবো। এটা বলে সাপ তার মুখ কাটা লাগানো জায়গায় রেখে রাজকুমারের শরীর থেকে বিষ টেনে নিল এবং বলল, এখন তো আমার বন্ধুকে ছেড়ে দাও। কচ্ছপ রাজকুমারকে দেখে বুঝতে পারল যে সে একটু চেতন হতে শুরু করেছে। তারপর কচ্ছপ কাককে ছেড়ে দিল। যখন রাজকুমার ভালো হয়ে গেল, তখন কচ্ছপ তাকে সাপের কামড়ের পুরো ঘটনা বলল। কচ্ছপের কথা শুনে রাজকুমারের মনে প্রথমেই একটা কথা মনে পড়ল। ভাবল, সাধুর একটা কথা তো কাজে এলো, যে একজনের থেকে 2জন থাকা ভালো। মনে মনে সে সাধুকে ধন্যবাদ জানিয়ে এগিয়ে চলল। কিছুদিন চলার পর যখন তারা সমুদ্রের কূলে পৌঁছালো, তখন কচ্ছপের বাচ্চা বলল, বন্ধু, আমার দেশ চলে এসেছে। যদি তোমার ইচ্ছে হয় আমি তোমাকে আমার মা বাবার সঙ্গে পরিচয় করিয়ে দিতে পারি। আমরা অনেক দিন ধরে আলাদা ছিলাম, তারা নিশ্চয়ই খুব কষ্ট পেয়েছে। রাজকুমার তাকে যাওয়ার অনুমতি দিল, আর সেদিন রাতে সেখানকার সমুদ্রের ধারে ওই জঙ্গলে অবস্থান করল। ওই জঙ্গলের কাছেই একটু দূরে একটা ঠকবাজের পরিবার থাকত। ঠকবাজের 2 মেয়ে আর 4 ছেলে ছিল। তার বড় মেয়ে জ্যোতিষবিদ্যা জানত। যখনই কোনো পথিক বা যাত্রী ওই জঙ্গলের মধ্য দিয়ে যেত আর তার কাছে কিছু মূল্যবান সম্পদ থাকত, তখন ঠকবাজের বড় মেয়ে তার বিদ্যা দিয়ে সেটা চিনে ফেলত। আজ আবার অনেক দিন পর তার কাছে অনেক মূল্যবান সম্পদের খোঁজ এলো। সে তার বাবাকে বলল,
মনে হচ্ছে এই জঙ্গলে একটা পথিক এসেছে যার কাছে 4টে লাল আছে। যদি তোমরা ওই পথিকটাকে এখানে এনে দাও তাহলে 4টা লাল নেওয়া আমার কাজ। যদি আমরা লাল 4টা পেয়ে যাই তাহলে আমরা সারা জীবন সুখী হয়ে যাব। কিন্তু ওই পথিকটাকে মেরে ফেলা যাবে না, তাকে জীবিতই ধরে আনো। ঠগবাজ তার ছেলেদের সঙ্গে নিয়ে সেই পথিকের খোঁজে বেরিয়ে পড়ল। কিছু দূর যেতেই তারা দেখল এক লোক গাছের নিচে ঘুমাচ্ছে। তাকে দেখে তারা ভাবল হয়তো এটাই সেই পথিক যার কাছে লাল আছে। তারা তাকে ধরে নিয়ে গেল এবং বড় মেয়ের কাছে দিয়ে বলল, লাল বের করে নেওয়া এখন তোমার কাজ। ঠগবাজের বড় মেয়ে পুরো আশ্বাস দিয়ে বলল, তুমি চিন্তা করো না, এর থেকে 4টা লাল নিয়েই ছাড়ব। ঠগবাজের ছোট মেয়ে যখন রাজকুমারকে দেখল তখন সে তার প্রতি মুগ্ধ হয়ে গেল। প্রথম দেখাতেই সে তার হৃদয় সেই তরুণ রাজকুমারকে দিয়ে দিল। ভাইদের ভয়ে কিছু বলতে পারল না, কিন্তু মনে মনে তাকে বাঁচানোর উপায় ভাবতে লাগলো। কিছুক্ষণ পর ঠগবাজের বড় মেয়েটি খাবার তৈরি করল এবং তাতে বিষ মিশিয়ে দিল। সেই খাবারটা সে রাজকুমারের সামনে পরিবেশন করল। যখন থালা রাজকুমারের সামনে দেয়া হলো, খাবার শুরু করতে গিয়ে রাজকুমারের সাধুর কথা মনে পড়ল। সে থালার থেকে একটু খাবার নিয়ে একটা কুকুরের সামনে দিল। কুকুরটা খাবারটা খাওয়ার সাথে সাথেই মারা গেল। এটা দেখে রাজকুমার সেই খাবার খেল না। তার মনে হলো যে সাধুর আরও একটা কথা কাজে লেগেছে, যে বিদেশে অন্য কারো হাতে তৈরি খাবার খেও না, যদি খেতেই হয় আগে কোনো পশুকে খাইয়ে দাও। ঠগবাজের বড় মেয়েটার এই ফন্দি ব্যর্থ দেখে সে রেগে গেল, কিন্তু সে রাজকুমারকে কিছু বলল না। পরে সে রাজকুমারের জন্য একটা বিছানা বানিয়ে দিল আর বলল, উপরের ঘরে তোমার জন্য বিছানা তৈরি করে দেওয়া হয়েছে, এখন বিশ্রাম করো। অনেক দিনের যাত্রার পর ক্লান্ত রাজকুমার উপরে উঠল। তখন সে বিছানার উপর সুন্দর একটা চাদর দেখতে পেল। সে ভাবল, যা হওয়ার হয়েছে, কিন্তু অনেক দিন পর একটু শান্তির ঘুম তো পারা যাবে। সে যখন বিছানায় বসতে গেল তখন সাধুর তৃতীয় কথা মনে পড়ল। বিদেশে সব সময় বিছানা ঝাড় দিয়ে শুতে হয়। বিছানা ঝাড়তেই তার চোখ বড় হয়ে গেল, কারণ বিছানাটা কাঁচা সুতোর তৈরি ছিল আর নিচে আগুনের কুঁয়ো ছিল। রাজকুমার দেখল কুঁয়োর ভিতরে বড় বড় আগুনের লাল টুকরো জ্বলছে। সে ভাবল সাধুর তৃতীয় কথাও কাজে লাগলো। আবারও সে মনে মনে সাধুকে ধন্যবাদ জানিয়ে পাশের একটা ভাঙা চারপায়াওয়ালা বিছানায় শুয়ে পড়ল। কিছুক্ষণ আগে রাজপুত্র শান্তিতে ঘুমানোর কথা ভাবছিল, কিন্তু এখন তার চোখে ঘুমের কোনো ছায়াও নেই। তার জীবন বাঁচানোর জন্য এখন সব কিছু ঝুঁকিতে। সে ভাবতে লাগলো আজকে রাত বাঁচা খুব কঠিন হবে। হঠাৎ ঠগবাজের ছোট মেয়ে সুযোগ পেয়ে এসে বলল, হে প্রিয়, আমি তোমাকে বাঁচানোর জন্য প্রাণপণ চেষ্টা করছি, কিন্তু আজকের রাত আমার নিয়ন্ত্রণে নেই। আজকের রাত আমার বড় বোনের নিয়ন্ত্রণে। যেভাবেই হোক আজকের রাত আমার বোন থেকে নিজের প্রাণ বাঁচাও। কালকের রাত আমার নিয়ন্ত্রণে। হে প্রিয়, আমি তোমার দাসী, আমি তোমাকে নিশ্চয়ই বাঁচিয়ে দেব। এই বলে ঠগবাজের ছোট মেয়ে চলে গেল। সবাই যখন খাবার খাচ্ছিল তখন ঠগবাজের বড় মেয়ে ওপরে যে ঘরে রাজকুমার ছিল সেখানে চলে এলো। ভাবল এখন পর্যন্ত পথিক নিশ্চয়ই পুড়ে ছাই হয়ে গেছে। কিন্তু ঘরের ভিতর ঢুকতেই দেখল পথিক একদম ঠিকঠাক ভাঙা খাটের ওপর শুয়ে আছে। তখন সে রেগে আগুন হয়ে গেল। সঙ্গে সঙ্গে সে চাকু বের করল আর রেগে বলল, হে পথিক, এখনই তোমার কাছে থাকা 4টি লাল আমাকে দাও, না হলে তোমাকে মেরে ফেলব। ঠিক তখনই রাজকুমারের মাথায় সাধুর চতুর্থ কথা মনে পড়ল, যে শত্রুর ফাঁদে পড়ে গেলে যতটা সম্ভব নম্রতা আর জ্ঞানের কথা বলে নিজের উদ্দেশ্য হাসিল করতে হবে। রাজকুমার বলল, আমার কাছে লাল নেই। যদি তুই আমাকে মারিস, তুই ঠিক বনজারার কুকুরটা মারার মতোই পরে আফসোস করবি। মেয়েটা রাগ করে বলল, কোন বনজারা আর কোন কুকুর, কি বকছিস তুই? তখন রাজকুমার বলল, তুই জানিস না? তাহলে শোন। এক বনজারা ছিল যার একটা কুকুর ছিল। সেই কুকুরটা খুব বুদ্ধিমান ছিল। বনজারা তাকে নিজের ছেলে মেয়ের থেকেও বেশি ভালোবাসত। এক সময় এমন একটা সময় এলো যখন কাতক নামের এক ভয়ঙ্কর রোগের কারণে বনজারার সারা পরিবারটা ওই রোগে আক্রান্ত হয়ে গেল, আর বনজারার কোটি কোটি টাকার সম্পত্তিও বিক্রি হয়ে গেল। দুঃখী বনজারা তার কুকুরটাকে নিয়ে শহরে একটা ব্যবসায়ীর কাছে যায় আর ব্যবসায়ীকে 1000 টাকার বদলে তার কুকুরটা বন্ধক রাখার জন্য বলে। তখনকার সময়ে 1000 টাকা ছিল অনেক দামি। প্রথমে ব্যবসায়ী বনজারার কুকুর নিতে চায় না, কিন্তু পরে কিছু একটা ভেবে সে বনজারাকে 10,000 টাকা দিয়ে দিল। কিছুদিন পর এক রাতে ব্যবসায়ীর বাড়িতে ডাকাত ঢুকে পড়ল। বনজারার কুকুরটা সবকিছু দেখতে পেল। সে ভাবল যদি সে ভোগতে শুরু করে তাহলে পরিবারের সবাই জেগে উঠবে আর ডাকাতরা তাদের সবাইকে মারবে। তাই সে চুপচাপ শুধু ডাকাতদের দেখতে থাকলো। যখন ডাকাতরা ব্যবসায়ীর বাড়ি থেকে চুরি করা টাকা নিয়ে বেরিয়ে পড়ল তখন কুকুরটা চুপ করে তাদের পিছু পিছু চলতে লাগলো। ব্যবসায়ীর কাছে এত টাকা ছিল যে ডাকাতরা সেটা তো বের করে আনলো,
কিন্তু এখন তারা সেটা নিয়ে আর যেতে পারছিল না। রাতও প্রায় ফুরোতে চলল। ডাকাতরা ভাবল টাকাটা একটা পুকুরের মধ্যে লুকিয়ে রাখবে, পরে যখন ইচ্ছে হবে তখন এসে টাকা পুকুর থেকে তুলে নিয়ে যাবে। কুকুরটা ডাকাতদের সব চালাকি দেখে চুপচাপ ঘরে ফিরে চলে গেল। সকালে ব্যবসায়ীর বাড়িতে হইচই পড়ল। খবর পেল যে চোরেরা সব টাকা নিয়ে গেছে। ব্যবসায়ী কাঁদতে কাঁদতে একদম অসহায় হয়ে পড়ল। ব্যবসায়ী কাঁদতে কাঁদতে বলল, শুনেছিলাম বঞ্জারার কুকুরটা খুব বুদ্ধিমান, কিন্তু এই বোকা কুকুরটা তো একবারও ভোকেনি। তখন বঞ্জারার কুকুরটা ওই ব্যবসায়ীর লুঙ্গি ধরে টানতে লাগলো। কুকুরটার এরকম আচরণ দেখে পাশেই দাঁড়ানো এক বুদ্ধিমান লোক ব্যবসায়ীকে বলল, ভাই, এই কুকুরটা কিছু বলতে চায়, আমাদের এর কথা শোনা উচিত। তারপর সবাই কুকুরটার পেছনে পেছনে চলতে শুরু করলো। কুকুরটা সবাইকে নিয়ে সেই পুকুরের কাছে গেল যেখানে রাতে ডাকাতরা সব টাকা লুকিয়ে রেখেছিল। কুকুরটা পুকুরে ঝাঁপিয়ে পড়ল আর মুখে সোনা ভরা থলে নিয়ে বেরিয়ে এলো। সঙ্গে সঙ্গেই ব্যবসায়ীর চাকরেরা পুকুরে ঝাঁপিয়ে পড়ল আর চুরি করা সব টাকা উদ্ধার করে আনলো। এসব দেখে ব্যবসায়ী কাঁদতে কাঁদতে কুকুরটাকে বলল, আমাকে মাফ করে দিও, আমি তোমার সঙ্গে অনেক খারাপ ব্যবহার করেছি। ব্যবসায়ী তখন একটি কাগজ নেয় আর বঞ্জারার নামে একটা চিঠি লেখে, ভাই বঞ্জারা, তোমার কুকুর আমার 10,000 টাকা পূরণ করে দিয়েছে। আমি তোমার কুকুর তোমার কাছে পাঠাচ্ছি। যদি তোমার আরও 10, 20, 50,000 টাকার দরকার হয় তাহলে আমার কাছে এসে নিয়ে যেতে পারো। এত বুদ্ধিমান কুকুর আমার কাছে রেখে দেওয়ার জন্য তোমাকে অন্তর থেকে ধন্যবাদ। ব্যবসায়ী চিঠিটা কুকুরের গলায় ঝুলিয়ে দেয় আর কাঁদতে কাঁদতে কুকুরকে বিদায় দেয়। কুকুরটা 4-5 দিন ঘুরতে ঘুরতে যখন বঞ্জারার কাছে পৌঁছায় তখন কুকুরটাকে দেখে বঞ্জারার পুরো শরীরে আগুন ধরে গেল। সে বলল, আমি তো তোমাকে ব্যবসায়ীর কাছে বিক্রি করে রেখে এসেছিলাম, আর তুমি হঠাৎ পালিয়ে এলে, তুমি আমার অপমান করিয়ে দিলে। রাগে বঞ্জারা তক্ষুনি পিস্তল বের করলো আর কুকুরটাকে গুলি করল। তারপর মাথায় হাত দিয়ে বসে রইল। কিছুক্ষণ পর যখন তার চোখ পড়ল কুকুরের গলায় ঝুলে থাকা একটা কাগজে, তখন বঞ্জারা কাগজটা বের করে পড়তে শুরু করল। কাগজটা পড়ে সে হঠাৎ চিৎকার দিয়ে রাগে ফেটে পড়ল, কাঁদতে কাঁদতে চোখে রক্ত চলে এলো। কিন্তু এখন আর কি হবে? বঞ্জারার সেই গল্প শুনিয়ে রাজকুমার ঠকবাজের মেয়েকে বলল, আর একটা গল্প শোনো। একটা রাজার কাছে খুব বুদ্ধিমান একটা তোতা ছিল। ওই তোতা অনেক চালাক ছিল। একদিন রাজা তোতাকে নিয়ে নদীতে গোসল করতে গেল। তোতাকে ঘাটে বসিয়ে রাজা গোসল করতে শুরু করল। তোতার নজর একটা আনারস ফলে পড়ল, যা নদীর ধারে ভাসতে ভাসতে এগিয়ে আসছিল। তোতা সেটাকে নদী থেকে নিয়ে এলো এবং রাজাকে সেই আনারস ফল দিয়ে বলল, মহারাজ, এটা আনারস ফল, এটা খেয়ে দেখুন। রাজা বলল, আমি একা আনারস খেয়ে কি করব? বরং আমি এটা আমার বাগানে লাগাবো। যখন ফল ধরবে তখন পরিবারের সবাইকে খাওয়াবো আর সবাইকে খুশি করে দেব। নদী থেকে ফিরে রাজা সেই ফল মালিকে দিয়ে বলল, এই ফলটা বাগানে লাগিয়ে দাও। কিছুদিনের মধ্যেই গাছ হলো এবং ফুল আর ফল ধরতে শুরু করলো। একদিন একটা ফল পেকে গাছ থেকে পড়ে গেল। তখন সেটাকে একটা সাপ কামড় দিল, ফলে সেটা বিষাক্ত হয়ে গেল। মালি সেই ফলটা নিয়ে রাজার কাছে এলো। রাজা ফলটা দেখে খুব খুশি হলো এবং কিছু একটা ভেবে প্রথমে সেই ফলটা কুকুরকে খাওয়ালো। কারণ রাজা খুব নীতিবান এবং চিন্তাশীল ছিল। সে জানতো যে কোনো জিনিস চিন্তাভাবনা না করে খাওয়া ঠিক না। রাজা যেই ফলটা কুকুরকে দিল, কুকুরটা ফলটা খেয়ে মারা গেল। এটা দেখে রাজা রেগে গেল। রাজা রেগে গিয়ে তার তোতাকে বলল, বেঈমান তোতা, তুই আমাদের বিষ খাইয়ে মেরে ফেলতে চেয়েছিলি। এটা বলে রাজা রেগে গিয়ে তোতাকে মেরে ফেলল এবং মালিকে বলল, এই গাছটার চারপাশে বেড়া দিয়ে দাও যেন কেউ এর ফল খেতে না পারে। একদিন ওই শহরে এক বাড়িতে ভয়ঙ্কর ঝগড়া হচ্ছিল। সেই বাড়ির বুড়ি বাড়ি থেকে বের হয়ে বলল, আজ আমি রাজার বাগানে গিয়ে বিষাক্ত ফল খেয়ে নেব। এই বলে সে বাগানে গেল এবং ফল ছিঁড়ে খেতে শুরু করলো। ফল খেয়ে সে হঠাৎ 16 বছরের এক তরুণী হয়ে গেল। রাজা যখন এই খবর পেল তখন পুরো ঘটনা বুঝতে বেশি আর দেরি হলো না। রাজা খুব দুঃখ পেল এবং বলল, বাস্তবেই এটা আনারস ফল, আমি বিনা কারণে এত বুদ্ধিমান তোতেটাকে মেরে ফেলেছি। এই গল্প বলতে বলতে ভোর হয়ে গেল। তখন ঠকবাজের মেয়ে রাজকুমারকে বলল, আজ তো তুই আমাকে কথায় ভুলে রেখে নিজের জীবন বাঁচিয়ে নিলি, কিন্তু আজ রাত আমার ছোট বোনের পালা, সে তোকে একদম জীবিত ছাড়বে না। যখন ঠকবাজের ছোট মেয়েটা জানতে পারল রাজকুমার একদম ঠিকঠাক আছে, তখন সে ভীষণ খুশি হয়ে গেল। তার বোনকে দেখানোর জন্য জোরে জোরে বলল, তুমি নিশ্চিন্তে থাকো বোন, আমি আজ ওর কাছ থেকে লাল না নিয়ে ছাড়ব না। দিন কেটে গিয়ে রাত হলো। তখন ঠকবাজের ছোট মেয়ে রাজকুমারের কাছে গেল আর বলল, ভাগ্য ভালো যে তোমার কিছু হয়নি। রাজকুমার বলল, তোমরা সবাই কেন এই সব করো? তখন ঠকবাজের ছোট মেয়ে বলল, আমাদের তো কাজই এইটা। আমার ভাই আর বাবা পথিকদের ধরে আনে আর আমরা বোনেরা আমাদের চালাকি দিয়ে তাদের কাছ থেকে ধন সম্পদ ছিনিয়ে নিয়ে মেরে ফেলি। কিন্তু তুমি চিন্তা করো না, এবার আমার পালা, আর আমি তো মন প্রাণ দিয়ে তোমার দাসী। এটা শুনে রাজকুমার বলল, তোমাকে প্রথম দেখেই ভালো লেগেছিল,
তুমি তোমার বড় বোনের মতো নাও। তুমি একজন ভালো হৃদয়ের মেয়ে। তোমার কাছে আমার কিছুই লুকানোর নেই। এটা শুনে ঠকবাজের মেয়েটি বলল, তুমি বললে আমার কাছে কিছুই লুকানোর নেই, তাহলে বলো সেই লালগুলো কোথায়? রাজকুমার বলল, সেই 4টা লাল আমার পকেটের ভেতরে আছে। যদি তুমি বের করে নিতে চাও তো বের করো। রাজকুমারের কথা শুনে ঠকবাজের ছোট মেয়েটি বলল, সেই লালগুলো তোমারই হোক, আমি তো তোমার দাসী, তোমাকে ছাড়া আমার আর কিছুই চাই না। এটা শুনে রাজকুমার বলল, তুমি যা বলেছ সব ঠিক, কিন্তু এই প্রেমের কথাগুলো সব বৃথা যাবে যখন আমাদের শরীরে প্রাণই থাকবে না। কারণ যখন তোমার বাবা আর ভাইরা আমাদের ব্যাপারে জানলে আমরা আর বেঁচে থাকব না। তখন ঠকবাজের মেয়ে বলল, তুমি চিন্তা করো না, আমার কাছে এরও উপায় আছে। আজ রাতে সবাই ঘুমানোর পর আমরা এখান থেকে পালিয়ে যাব, এমন একটা জায়গায় যাব যেখানে আমার বাবা আর ভাই কখনো পৌঁছাতে পারবে না। রাজকুমার বলল, কিন্তু কিভাবে পালাবে? মেয়েটি বলল, এখান থেকে বের হওয়ার একটাই উপায় আছে। আমার বাবার কাছে 2টা উট আছে, একটা দিনে 60 কিলোমিটার যায় আর অন্যটা দিনে 100 কিলোমিটার যায়। তুমি ওদের মধ্যে বড়টা নিয়ে আসো, ততক্ষণ আমি আমাদের দুজনের জন্য কিছু টাকা জোগাড় করে রাখি। রাজকুমার উটটা নিয়ে এলো, কিন্তু তাড়াহুড়োর কারণে বড়টার বদলে ছোটটা নিয়ে এসেছিল। ঠকবাজের মেয়ে অনেক মালপত্র নিয়ে উটটায় উঠল আর দুজনে রওনা দিল। উট চলতে চলতে যখন 60 কিলোমিটার চলল, তখন জঙ্গলের মধ্যে থেমে দাঁড়ালো। জঙ্গলের মধ্যে উট দাঁড়িয়ে থাকা দেখে রাজকুমার আর ঠকবাজের মেয়ের মাথা ঘুরে গেল। ঠকবাজের মেয়ে বলল, মারাত্মক বিপদ হয়ে গেল, তুমি রাতের অন্ধকারে বড় উটের বদলে ছোটটা নিয়ে এসেছো। আমার বাবা আর ভাই হয়তো আসছে, ওরা আমাদের ছাড়বে না। সকালে যখন সূর্য উঠল, ঠকবাজ দেখল তার মেয়ে আর রাজকুমার দুজনেই নেই। সে ভাবল, নিশ্চয়ই ওই রাজকুমার আমার মেয়েকে নিয়ে পালিয়েছে। পরে উটের খামারে গিয়ে দেখল ছোট উট নেই, কিন্তু বড়টা ওখানেই আছে। সে ভাবল, বেশি দূরে যায়নি হয়তো। বড় উঠে চড়ে সে দ্রুত ছুটতে লাগলো। কিছুক্ষণ পরই জঙ্গলে সেই জায়গায় পৌঁছল যেখানে তার মেয়ে আর রাজকুমার ছিল। রাজকুমার তাকে আসতে দেখে খুবই ভয় পেল আর বলল, ওই দেখো তোমার বাবা আসছে, এখন কি হবে? প্রাণ কিভাবে বাঁচবে? মেয়েটি বলল, ভয় পেও না, আর যা বলছি মন দিয়ে শোনো। যাও আর ওই গাছে চড়ে যাও। যখন আমার বাবা তোমাকে ধরতে আসবে আর গাছে উঠবে, তখন আমি চুপচাপ বড় উটের ওপর চড়ে উটকে তোমার ডালের নিচে দাঁড় করিয়ে দেব। তুমি ঝাঁপ দিয়ে উটের ওপর বসে যেও। এভাবে আমরা দুজনেই বাঁচব আর নিরাপদে বেরিয়ে আসব। এটা শুনে রাজকুমার তখনই গাছে চড়ে গেল। তখন ঠকবাজও সেখানে এসে পৌঁছালো। বাবাকে দেখে তার মেয়েটি বলল, বাবা, এই দুষ্টু আমাকে ধোঁকা দিয়ে এখানে নিয়ে এসেছে, আপনি তাকে ছেড়ে দেবেন না। এটা শুনে রেগে গিয়ে ঠকবাজ উঠ থেকে নামলো আর রাজকুমারকে ধরার জন্য গাছে চড়তে লাগলো। ঠকবাজকে উঠ থেকে নামতে দেখে ঠকবাজের মেয়ে উটে চড়ে উটটাকে রাজকুমারের ডালের নিচে গাছের কাছে নিয়ে এলো। রাজকুমার তড়িঘড়ি করে লাফিয়ে তার ওপর বসল। রাজকুমারের বসার সাথেই সাথেই ঠকবাজের মেয়ে উটটাকে নিয়ে চলতে শুরু করলো। ঠকবাজ হাত গুটিয়ে তাকিয়ে রইল। ঠকবাজের মেয়ে আর রাজকুমার অনেক দিনের পথ পেরিয়ে এক শহরে পৌঁছল আর সেখানেই থাকলো। সেখানে রাজকুমার ঠকবাজের মেয়ের সঙ্গে আরাম করে দিন কাটাতে লাগলো। আর যখন রাজকুমারের বিদেশ ভ্রমণের ইচ্ছা পূরণ হলো, তখন সে তাকে নিয়ে নিজের রাজ্যে চলে যায় এবং তার সাথে বিয়ে করে হাসি খুশি জীবন কাটায়। রাজকুমার আর ঠকবাজের মেয়ের এই গল্প আমাদের শেখায় যে ভালোবাসা আর বিশ্বাসের বন্ধনই সবচেয়ে শক্তিশালী। যখন বুদ্ধি, ধৈর্য আর নিঃস্বার্থ ভালোবাসা একসাথে আসে, তখন অনেক কঠিন কাজ সহজেই করা যায়। ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করে জানান ভিডিওটি কেমন লাগলো।